সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। ভাইরাল অডিও প্রতিবাদে সাংবাদিক বৈঠকে তৃণমূলের রানাঘাটের বিধায়ক। নিউটাউনে নাবালিকা ধর্ষণ ও খুন, 6 মাসেই বিচার, দোষী সৌমিত্র রায়কে আমৃত্যু কারাদণ্ড। প্রসূতি মৃত্যু বেড়েই চলেছে, কড়া পদক্ষেপ রাজ্যে, নতুন গাইডলাইন জারি। নবান্ন অভিযানে কিভাবে আহত হয়েছিলেন আরজিকরের নির্যাতিতার মা, রিপোর্টে তলব। পুজোয় আলোয় অন্ধকার নামে, রাজ্য জুড়ে চালু হলো বিদ্যুৎ দপ্তরের কন্ট্রোল রুম। উপাচার্যের ঘরের সামনে সাড়ম্বরে গণেশ পুজো, বিতর্ক বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ খুনে গ্রেপ্তার ই রিক্সা চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন সাজা নির্দেশ দিলেন বারাসত জেলা পক্সো আদালতের বিচারক। চলতি বছর 4 ফেব্রুয়ারি নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয় রিক্সা চালক সৌমিত্র রায়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মায়ের সঙ্গে বচসার পরে বাইরে বেরিয়ে যায় নাবালিকা। দীর্ঘক্ষণ বাইরে থাকার পর রাত্রি 12 নাগাদ জগৎপুর 6 নম্বর তেলা এলাকা থেকে ওই নাবালিকা তার গৌরাঙ্গনগরের ঠিকানার বাড়িতে যাবে বলে উঠেছিল সৌমিত্রেরই রিক্সায়। এরপর রিক্সায় থাকা অন্যান্য যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিয়ে নাবালিকাকে একা পেয়ে সরাসরি বাড়ি না গিয়ে নিউটাউন এলাকার একাধিক অলিতে গলিতে ঘুরিয়ে লোহার ব্রিজের কাছে একটি পরিত্যক্ত জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন করে ওই রিক্সা চালক। সিসিটিভি ফুটেজের পাশাপাশি আরো অন্যান্য টেকনিক্যাল এভিডেন্সের উপর ভিত্তি করে 9 তারিখ ভোর রাতে প্রথম আটক করা হয় সৌমিত্রকে। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে কথাবার্তায় যথেষ্ট অসঙ্গতি মেলায় গ্রেপ্তার করা হয় তাকে। গত সোমবার অভিযুক্ত সৌমিত্র রায়কে বিএনএস 103(1), 65(1) এবং পক্সো 6 ধারায় দোষী সাব্যস্ত করে বারাসত জেলা পক্সো আদালতের বিচারক। বুধবার তার আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড, উপরোক্ত 3টি ধারায় মোট 1,50,000 টাকা অনাদায়ে 15 বছর অতিরিক্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এই রায় বেরোনোর পর খুশি নিহত নাবালিকার পরিবারের লোকজন। তবে মৃত্যুদণ্ড হলে তারা আরো বেশি খুশি হতেন বলে জানান। তবে এই রায় বেরোনোর পর মানসিকভাবে ভেঙে পড়েন ওই রিক্সা চালক। আবার প্রসূতি মৃত্যু, আর এবার চুপ করে বসে থাকেনি রাজ্য। একের পর এক মৃত্যুর ঘটনায় এবার বড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দপ্তর। রাজ্য জুড়ে সব সরকারি হাসপাতাল, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র, এমনকি ব্লক লেভেলের ডেলিভারি পয়েন্টগুলিতেও পৌঁছে দেওয়া হলো নতুন ফ্লুইড গাইডলাইন। কারণ একটাই, আরেকটি মা যেন সন্তান জন্ম দিতে না গিয়ে প্রাণ না হারান। গত জানুয়ারি মাসে মেদিনীপুর মেডিকেল কলেজে মামনি রুইদাসের মৃত্যু এবং আরো 6 জন প্রসূতির অসুস্থ হয়ে পড়া রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বড় প্রশ্ন তোলে। অভিযোগ ওঠে রিঙ্গার ল্যাকটেড স্যালাইনের গুণমান খারাপ ছিল, এমনকি মেয়াদোত্তীর্ণ স্যালাইন ব্যবহারের অভিযোগও আসে। ঘটনাটি ঘিরে তৈরি হয় প্রবল বিতর্ক। এরপরই কড়া হাতে হাল ধরার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনের দপ্তরে জারি করা নতুন গাইডলাইনে স্পষ্ট বলা হয়েছে, সিজারিয়ানের পর রক্তক্ষরণ নিয়ন্ত্রণে যে স্যালাইন ব্যবহার করা হয় তা নির্দিষ্ট মাত্রায় ও নির্ধারিত সময় দিতে হবে। অতিরিক্ত স্যালাইন শরীরে প্রবেশ করলে হতে পারে কিডনি বিকল বা অ্যানিমিয়ার মতো জটিলতা। গাইডলাইন মেনে না চলে যে বড় বিপদ ঘটতে পারে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে নির্দেশিকায়। চিকিৎসক মহলের মতে এমন নির্দেশিকা অনেকদিন আগেই জারি হওয়া উচিত ছিল। একজন অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞের মন্তব্য, গাইডলাইন মানাতো বটেই, তার আগে দরকার স্যালাইনের গুণগত মান নিয়ন্ত্রণ। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যের মূল লক্ষ্য প্রতিটি মাতৃত্ব যেন নিরাপদ হয়। স্যালাইন নিয়ে আগাম সতর্ক বার্তায় এবার মৃত্যুর মিছিল থামাতে পারে কিনা এখন তাকিয়ে সেদিকেই। নবান্ন অভিযানে আহত আরজিকরের নির্যাতিতার মায়ের ঘটনায় তোলপাড়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আগেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল পরিবার। আদালতের নির্দেশ, রাজ্যকে আগামী মঙ্গলবার বিকেল 4টের মধ্যে ঘটনার এনকোয়ারি রিপোর্ট ও মেডিকেল ডিটেল জমা দিতে হবে। শুনানি হবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল সংক্রান্ত মূল মামলার সঙ্গেই। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এদিন স্পষ্ট নির্দেশ, নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশ করতে হবে। মামলাকারী আইনজীবী আদালতে জানান, আরজিকরের নির্যাতিতার মায়ের কপাল ও পিঠে স্পষ্ট আঘাতের চিহ্ন ছিল, অথচ জিডি হলেও দায়ের হয়নি কোনো এফআইআর। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তোলা হয়েছে। ঘটনার দিন নবান্ন অভিযানে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিলোত্তমার মা। পরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়ি ফেরেন তিনি, কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক। পরিবারের অভিযোগ, আরজিকর হাসপাতালে প্রথমে যে ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া হয় তাতে আঘাত সংক্রান্ত কোনো বয়ানই ছিল না। তিলোত্তমার বাবার দাবি, বারবার প্রশ্ন তোলার পর চিকিৎসকদের তরফে নতুন করে রিপোর্ট বানানো হয় এবং তাতে উল্লেখ করা হয় আহত মহিলার বক্তব্য। প্রশ্ন হচ্ছে, তবে কি চাপে পাল্টানো হলো মেডিকেল রিপোর্ট? কেনই বা আগে আঘাতের কথা লিখতে বাদ গেল? সব মিলিয়ে এই ঘটনায় প্রশাসনের ভূমিকা ও চিকিৎসা ব্যবস্থা নিরপেক্ষতা নিয়ে ফের বিতর্ক দানা বাঁধছে। আদালতের রিপোর্ট চাওয়ার নির্দেশের পর নতুন করে চাপ বাড়ল রাজ্যের উপর। টাকা দে পদ নে, এমনই বিস্ফোরক মন্তব্য শোনা যাচ্ছে একটি ভাইরাল অডিও ক্লিপে, যার জেরে উত্তাল নদিয়ার রাজনৈতিক মহল। কাঠগড়ায় রানাঘাট দক্ষিণে তৃণমূল বিধায়ক তথা যুব তৃণমূলের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি ডক্টর মুকুটমণি অধিকারী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি কল রেকর্ডিং। অভিযোগ, এই অডিওতে শোনা যাচ্ছে বিধায়কের আত্মসহায়ক প্রিন্সের মাধ্যমে ব্লক ও টাউন সভাপতির পদ পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলা হচ্ছে। অডিওতে এক ব্যক্তি বলছেন, মুকুটের লোক ব্লক সভাপতি করতে 3 লক্ষ টাকা চাইছে। পাল্টা আরেকজনের প্রতিক্রিয়া, এতদিন পার্টি করার পরও পরিণাম, টাকার বিনিময়ে পদ পেলে দলের গুরুত্ব কোথায় থাকবে?
এই ঘটনা প্রকাশ্যে আসতে সরব হয়েছে বিরোধী দলগুলি। তাদের অভিযোগ, যুব সংগঠনের ভিতরেই পদ বিক্রির বাজার। কেউ কেউ সরাসরি আঙুল তুলছেন শাসক দলের নীতির দিকেই। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক মুকুটমণি অধিকারী। বুধবার এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, অডিওটি সম্পূর্ণ ভুয়ো, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামে কুৎসা রটানো হচ্ছে। তিনি আরো বলেন যে দুইজনের কথোপকথন ভাইরাল হয়েছে, তাদের সঙ্গে আমার কোনো যোগ নেই। আমার আত্মসহায়কের নাম নেওয়া হলেও গলা মিলছে না, উদ্দেশ্য একটাই, আমাকে কালিমা লিপ্ত করা। ঘটনার জেরে তীব্র বিতর্ক শুরু হলেও জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এখনো পর্যন্ত মুখে কুলু পেটেছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে এই ঘটনা নদিয়া তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বেরই প্রতিফলন। ঘরের সামনে ষোড়শ প্রচারে গণেশ পুজো সারলেন উপাচার্য শঙ্কর কুমার নাথ। বিখ্যাত ভূতত্ত্ববিদ শঙ্কর বাবু অবশ্যই দোষীর কিছু দেখছেন না। জানা গিয়েছে, উপাচার্যের উদ্যোগে রাজবাটিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের ঘরের সামনে ম্যারব বেদে গণেশ পুজোর আয়োজন করা হলো বুধবার। ডেকোরেশন থেকে পুরোহিত সামান্যতম ত্রুটিও রাখা হয়নি উপাচার্যের তরফে। উপাচার্যের ঘরের সামনেই গণেশ পুজো নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এসএফআই এর জেলা সম্পাদক উষসী রায়চৌধুরী বলেন, এখানে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক সর্বোচ্চ কর্তার এই আচরণ, যেখানে বিজ্ঞান শিক্ষার কিভাবে প্রসার ঘটবে। বিশ্ববিদ্যালয় একটা সেকুলার বডি, সেখানে এই ধরনের আচরণ নিয়ে ছাত্রছাত্রীরাই সন্দিহান। তবে উপাচার্য মনে করেন, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু হয় না। তার কথায় গণেশ হচ্ছেন সিদ্ধিদাতা, কোনো কিছুই তার আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ে অনেক রকমের পরিকল্পনা আছে। এই গণেশ মূর্তি এখানেই থাকবে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিশ্বকর্মা, সরস্বতী পুজো থেকে শুরু করে আরো যা যা পুজো করা সম্ভব আমরা করব। আমরা ঈদ ও বড়দিন উৎসবেও সামিল হই। আসলে বাংলা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের একটি পীঠস্থান। বাংলার মুখ্যমন্ত্রীর হাত ধরে বাংলায় সেই সর্বধর্মের সমন্বয় অব্যাহত। তিনি জানান, আইআইটি খড়গপুরে থাকাকালীন গণেশ পুজোয় অংশ নিতেন। তিনি গণেশের বড় ভক্ত। তার বাড়ি অফিসের গণেশের মূর্তি রয়েছে। এই বিতর্কে কিছু যায় আসে না। এবার থেকে গণেশকে মালা দিয়ে তিনি তার প্রতিদিনের কাজ শুরু করবেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় সবাইকে মেল করে দেওয়া হয়েছে, সবাই এমনকি ভিন্ন ধর্মের লোকেরাও আসবেন, আশীর্বাদ নেবেন। পুজো কি বিশ্ববিদ্যালয়ের টাকায় হলো? সেই প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, এই উপাচার্যের নিজস্ব খরচ থেকে করা হয়েছে। এর খরচও তেমন কিছু বেশি না। সেভাবেই এই ব্যাপারটা দেখতে হবে। দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়তে আর মাত্র এক মাস বাকি। যদিও ক্যালেন্ডার বলছে 27 সেপ্টেম্বর ষষ্ঠী, তবু বাংলার আবেগে পুজোর আগমনী শুরু হয়ে যাবে মহালয়ার দিন থেকে 21 সেপ্টেম্বর। সেই আবহেই রাজ্য জুড়ে পুজোর মরশুমি প্রস্তুতি শুরু করে দিল বিদ্যুৎ দপ্তর। সোমবার থেকেই চালু হলো বিশেষ কন্ট্রোল রুম। লক্ষ্য একটাই, উৎসবের দিনে একটু অন্ধকার যেন না নামে। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস সেদিন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন। বৈঠক শেষে তিনি জানান, পুজোর সময় বিদ্যুৎ চাহিদা থাকবে প্রায় 12,000 মেগাওয়াট। আমার জন্য তা তৈরি। পাশাপাশি সুরক্ষা এবং নজরদারি বিষয়েও থাকবে কড়া দফতরি তৎপরতা। মন্ত্রীর কথায়, সেফটি ও সিকিউরিটির দিকটাই কোনো খামতি থাকবে না। রাজ্যে 73,414 জন বিদ্যুৎ কর্মীর ছুটি ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। দায়িত্বে থাকবেন 1,616 জন সিনিয়র অফিসার। রাজ্য জুড়ে প্রস্তুত রাখা হয়েছে 3,450টি মোবাইল ভ্যান, যাতে কোথাও কোনো বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যায়। কন্ট্রোল রুম চালু থাকবে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন পর্যন্ত। পুজোর আলোয় ভরিয়ে তুলতে শহর থেকে গ্রাম, রাজ্যের প্রতিটি কোণে অন্ধকার তাড়াতে যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে বিদ্যুৎ দপ্তরে। এখন দেখা ছক কষাই পরিকল্পনা কতটা সফল হয় বাস্তবে। পুজো কমিটিগুলিকে ইতিমধ্যে বিদ্যুৎ ভর্তুকির কথা ঘোষণা করেছে রাজ্য। রাজ্যে পুজোর পর সাধারণ গ্রাহকদের বাড়িতে বিদ্যুৎ বিলের বোঝা চাপতে পারে বলে কোনো মহল থেকে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ।